আচ্ছা, আমরা আজকে লিমিটস টু আরবিট্রেজ নিয়ে আলোচনা করব। আমরা আরবিট্রেজ ওয়ার্ডটা বিহেভিয়ারাল ফাইন্যান্সে কোন জায়গায় শুনেছি একটু কেউ রিকল করতে পারবেন? কোথায় আমরা আরবিট্রেজের কথা বলেছিলাম? আমাদেরকে খেয়াল আছে যে আমরা মার্কেট এফিসিয়েন্সির জন্য তিনটা কন্ডিশনের কথা বলেছিলাম। মার্কেট এফিসিয়েন্সির যে কোনো তিনটা কন্ডিশনে একটা কন্ডিশন থাকলে এফিসিয়েন্সি চেক করা যাবে। খেয়াল আছে? নো হুম, ইনভেস্টর মেক্স মিস্টেক, দে মেক মিস্টেকস র্যান্ডমলি। খেয়াল আছে? এরকম গুলো খেয়াল আছে? তিনটাই খেয়াল নাই। হ্যাঁ। তিনটা সবগুলো খেয়াল নাই। হ্যাঁ, কোনটা কোনটা খেয়াল আছে বলেন। প্রথমটা কি ছিল? আহ, কোনো ইনভেস্টর মিস্টেক করে না। মানে কেউই ভুল করে না ওই জায়গায়। আর দ্বিতীয় ছিল হচ্ছে যদি ভুল করে তো এটা র্যান্ডম ভুল, যার কারণে আর্বিট্রারিরা ওটা ঠিক করে ফেলে। মিস্টেকস ক্যান্সেল আউট ইচ আদার, রাইট? পজিটিভ মিস্টেক, নেগেটিভ মিস্টেক ক্যান্সেল আউট ইচ আদার। নাম্বার থ্রি কি ছিল? Some investors make correlated mistake due to behavioral biases. সিস্টেমেটিক মিস্টেক করে বিহেভিয়ারাল বায়াস থাকার কারণে। বাট কিভাবে মার্কেট এফিসিয়েন্সি অ্যাচিভ হয়? মার্কেটে কারা থাকে? আর্বিট্রারি বা Sophisticated সফিস্টিকেটেড and unbiased investors. আরবিট্রেজার্স, আনবায়াসড ইনভেস্টর, সফিস্টিকেটেড ইনভেস্টর্স, এরা মার্কেটে থাকে। দে টেক দ্য অপোজিট অ্যাকশনস টু কারেক্ট দ্য মার্কেট। এই জন্য মার্কেট এফিশিয়েন্ট থাকে। খেয়াল আছে? তো এই নাম্বার থ্রি যে প্রসিডিউরটা আপনারা বললেন, যারা হচ্ছে জেনারেল ইনভেস্টর বা ইনভেস্টর ক্রাউডের অপোজিটে পজিশন নিয়ে থাকে টু ব্রিং দ্য মার্কেট ইন এফিশিয়েন্ট কন্ডিশন, তাদেরকে বলা হয় আরবিট্রেজার। এবং তাদের অ্যাক্টিভিটি যেটা আমরা মাত্র বললাম, the way they facilitate the efficiency in the market is known as arbitrage. So arbitrage এরা কি করে? আনসফিস্টিকেটেড ইনভেস্টর যদি বুলিশ থাকে, তখন আরবিট্রেজাররা বিয়ারিশ থাকে। আমরা কি এই শব্দগুলোর সাথে পরিচিত, বুলিশ এন্ড বিয়ারিশ? জি স্যার। আনসফিস্টিকেটেড ইনভেস্টর যখন বিয়ারিশ থাকে, তখন আরবিট্রেজাররা বুলিশ থাকে। দ্যাট মিন দে টেক দ্য অপোজিট পজিশন। এবং এই যে মিসপ্রাইসিং হয়, সেই মিসপ্রাইসিং এর সুযোগটা তারা নিয়ে থাকে, and they make the profit out of the mispricing and brings the market in efficient condition. Say for example, right now মার্কেটে যে আমাদের ক্যাপিটাল মার্কেটে যা পরিস্থিতি, খুবই বিয়ারিশ আউটলুক দেখা যাচ্ছে from the massive fall of the stock market index in last few weeks. এবং যারা জেনারেল ইনভেস্টর্স তারা এক প্রকার মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এরকম পরিস্থিতি বিরাজ করছে। বাট যারা আরবিট্রেজার্স আছে তাদের জন্য এই সময়ে মার্কেট ইনভেস্ট করা হচ্ছে খুবই প্রাইম টাইম। এবং এই সময়ে তারা জাস্ট টেক দ্য লং পজিশন। আর শর্ট পজিশন কারা নিয়েছে? যারা জেনারেল ইনভেস্টর বা যারা আনসফিস্টিকেটেড ইনভেস্টর, তারা কিন্তু তাদের সব পজিশন সেল করে দিয়ে বের হয়ে যাচ্ছে। বাট এখন কারা লং পজিশন নিচ্ছে? যারা আরবিট্রেজার্স আছে, যারা সফিস্টিকেটেড ইনভেস্টরস আছে, দে নাও টেক দ্য অপরচুনিটি। কেন এটা অপরচুনিটি? কারণ হচ্ছে মার্কেটের ভ্যালুয়েশন লেভেল এত নিচে নেমে গেছে যতটুকু নিচে নামার কথা না। তো মার্কেটে অন এন অ্যাভারেজ ওভারঅল একটা আন্ডার প্রাইসিং কন্ডিশন এক্সিস্ট করছে। সেই আন্ডার প্রাইসিং বলেন আর ওভার প্রাইসিং বলেন, দুটোই কিন্তু মিস প্রাইসিং। সেই আন্ডার প্রাইসিং কন্ডিশনটাতে যারা আপনার আরবিট্রেজে, তারা কি ধরনের পজিশন নেবে? লং পজিশন নেবে। আর যখন ওভার প্রাইসড কন্ডিশন থাকবে, তখন আরবিট্রেজার্সরা কি ধরনের পজিশন নেবে? শর্ট পজিশন নেবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, তারা যদি তাদের পজিশনটা ঠিক মতো নেয়, সে a large number of investor retail investors exit the market by taking the short position, এবং এই সময়ে এফিসিয়েন্সি যারা অ্যাচিভ করবে,
আপনার যারা আরবিট্রেজার্স তারা যদি লং পজিশন নেয়, তাহলে হচ্ছে মার্কেট আবার এফিশিয়েন্ট কন্ডিশনে কি করতে পারবে, ব্যাক করতে পারবে। এখন যদি এমন হয় আরবিট্রেজার্সটা মার্কেটে লং পজিশন নিচ্ছে না, আরবিট্রেজার্সটা তাদের যেখানে মিস প্রাইসিং সেখানে তারা পার্টিসিপেট করছে না, তারা আনসফিস্টিকেটেড ইনভেস্টরসদের অপোজিট পজিশন নিচ্ছে না, কেন নিচ্ছে না সেটার আলোচনা আমরা পরে আসছি। আমি জাস্ট বলছি যে নিচ্ছে না, তাদের যেটা করার কথা ছিল সেটা তারা করছে না। এই পরিস্থিতি যখন হয়, ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট মার্কেট এফিসিয়েন্সি উইল কাম ইনটু দ্য পজিশন? হবে মার্কেট এফিসিয়েন্সি অ্যাচিভ করা যাবে? নো স্যার। না স্যার। অ্যাচিভ করা যাবে না, কারণ মার্কেটকে একটা পার্টি একটা বড় ধরনের এফিশিয়েন্ট কন্ডিশনে নিয়ে গেছে, এবং ওই কন্ডিশন থেকে এফিশিয়েন্ট কন্ডিশনে আনার জন্য কেউ আর কাজ করছে না, বা কেউ আর অপোজিট পজিশনে কাজ করছে না। মিস্টেকটা আইদার খুব পজিটিভ হয়ে গেছে অথবা খুব নেগেটিভ হয়ে গেছে। ওই পজিটিভ মিস্টেকটাকে কেউ নেগেটিভ করার বা ক্যান্সেল আউট করার চেষ্টা করছে না, অথবা নেগেটিভ মিস্টেক হলো ওটাকে কেউ ক্যান্সেল আউট করার জন্য পজিটিভ কোনো কাজ করছে না। তো এখন কথা হচ্ছে কেন করে না? এই কেন করে না আনসার হচ্ছে লিমিটস টু আরবিট্রেজ। আরবিট্রেজেসটা যখন মার্কেটে অপারেট করতে যায়, আরবিট্রেজেসটা যখন ফাইন্যান্সিয়াল মার্কেটে পার্টিসিপেট করে, তারা কিছু সীমাবদ্ধতা ফেস করে, তারা কিছু প্রতিকূল পরিস্থিতি দেখে। সেই পরিস্থিতিগুলো তাদের যে পজিশন নেওয়ার কথা সেই পজিশন নেওয়া থেকে তাদেরকে বাধাগ্রস্ত করে। তো তারা যখন বাধাগ্রস্ত হয়, তখন তারা ঠিকমতো কাজ করতে পারে না বা কাজ করে না। কারণ প্রতিকূল পরিস্থিতিতে তারা যদি কাজ করতে চায়, দে মাইট মেক লসেস ইনস্টিড অফ দ্য প্রফিট। সো তারা তো জেনে শুনে আর লস করতে পারে না। So, এই টপিকে আমাদের যেটা মেইন এরিয়া অফ ডিসকাশন সেটা হচ্ছে কোন কন্ডিশনস গুলো মার্কেটে থাকে যেটার কারণে আরবিট্রেজার্সরা ঠিক মতো কাজ করতে পারে না। এটাকে আমরা সামারাইজ করে বলছি লিমিটস টু আরবিট্রেজ। যে কাজগুলো বা যে ম্যাটার্স গুলো বা যে ইস্যুস গুলো আরবিট্রেজার্সদেরকে বাধাগ্রস্ত করে বা তাদের ফাংশনসকে লিমিট করে। টপিকের ব্যাকগ্রাউন্ড কি ক্লিয়ার? আমরা কি আলোচনা করব আজকে? জি স্যার। ওকে। সো আমরা একটু আরবিট্রেজের সাথে পরিচিত হই, যে আমরা সিম্পলি আরবিট্রেজ বলতে কি বুঝি। সো সিম্পলি আরবিট্রেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দুটো অ্যাসেট, থিঙ্ক অফ টু অ্যাসেটস। এই দুটো অ্যাসেটের পে অফ যদি সেম থাকে, এই দুটো অ্যাসেটের পে অফ যদি সেম থাকে, দে শুড হ্যাভ দ্য সেম প্রাইস। যদি তাদের ভ্যালু যদি সেম থাকে, তাদের একই প্রাইসে কি হওয়া উচিত, ট্রেড হওয়া উচিত। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট আউট অফ দিস টু অ্যাসেট, একটা অ্যাসেট কম প্রাইসে ট্রেড হচ্ছে আরেকটা অ্যাসেট বেশি প্রাইসে ট্রেড হচ্ছে, তখন আমরা যেটা করি যে অ্যাসেটটা কম প্রাইসে ট্রেড হচ্ছে সেটাকে পারচেজ করি, আর যে অ্যাসেটটা বেশি প্রাইসে ট্রেড করছে বা ট্রেড হচ্ছে সেটাকে আমরা কি করি, সেল করি নাকি পারচেজ করব যেটা বেশি প্রাইসে ট্রেড হচ্ছে? সেল সেল করি। সেটাকে আমরা সেল করি। সো এই যে সিমালটেনিয়াসলি পারচেজ করছি, যে অ্যাসেটটা কম কম প্রাইসে পাওয়া যাচ্ছে, এবং সিমালটেনিয়াসলি কি করছে, সেল করছে যে অ্যাসেটটা বেশি প্রাইসে ট্রেড হচ্ছে, এবং এখান থেকে যে আমরা প্রফিট মেক করি এই প্রসিডিউরকে বলা হয় আরবিট্রেজ। এখন এটা বিভিন্ন ভাবে হতে পারে, এটা লোকেশনাল আরবিট্রেজ হতে পারে, টাইম আরবিট্রেজ হতে পারে, আপনার অনেক ধরনের আরবিট্রেজ হতে পারে। এখন ম্যাটার হচ্ছে আরবিট্রেজারদেরকে বলা হয় যে তারা ফ্রি লাঞ্চ করে ইন ইন দ্য কেস দ্যাট, যেহেতু যে দুটো অ্যাসেটের কথা আমরা বলেছি, একটাকে পারচেস করা হবে আরেকটাকে সেল করা হবে, দুটো অ্যাসেটের পে অফ যেহেতু সেম, দুটো অ্যাসেটের ফিউচার ভ্যালু যেহেতু সেম, যেটা করা হয়, যে অ্যাসেটটা এক্সপেন্সিভ সেটাকে শর্ট করা হয়। শর্ট করা বলতে আমরা যেটা বুঝি, সেলিং সামথিং হুইচ আই ডোন্ট ওন।
So আমি এক্সপেন্সিভটাকে সেল করে দিলাম, এক্সপেন্সিভটাকে সেল করে দিয়ে আমার হাতে কি আসলো, ক্যাশ ফ্লো আসলো। এখন আমি যেহেতু শর্ট করেছি, আমার কাছে দুটো কাজ আছে। একটা কাজ হচ্ছে আমি যে অ্যাসেটটা যার থেকে বড় করেছি তাকে আমার সেই অ্যাসেটটা কি করে দিতে হবে, রিটার্ন করে দিতে হবে। এখন আমি কিভাবে রিটার্ন করব? রিটার্ন করতে গেলে আমাকে অ্যাসেটটা পারচেস করতে হবে। তো সেই পারচেসটা আমি কার টাকা দিয়ে করব, আমার টাকা দিয়ে নাকি যে অ্যাসেটটা এক্সপেন্সিভ অ্যাসেট সেল করেছি সেই টাকা দিয়ে? আনসার হচ্ছে যে অ্যাসেটটা এক্সপেন্সিভ আমি সেল করেছি সেই টাকা দিয়ে আমি আবার অ্যাসেটটা পারচেস করব, যে অ্যাসেটটা কি আপনার চিপার প্রাইস। আরেকটা আরেকটা কাজ আমার আছে, সেটা হচ্ছে যে অ্যাসেটটা আমি সেল করে দিয়েছি ওখান থেকে যদি ল্যান্ডারের কোনো পাওনা থাকে, সে যে অ্যাসেটটা বিক্রি করেছে সেই অ্যাসেটটা ডিভিডেন্ড যোগ্য বা ডিভিডেন্ড পাওয়ার কথা, তাহলে এই ডিভিডেন্ডটা কাকে দিয়ে দিতে হবে বা কাকে এই ডিভিডেন্ডের টাকাটা দিতে হবে, যার থেকে আমি টাকাটা বড় করে, যার থেকে যে আমি অ্যাসেটটা বড় করেছি তার কাছে টাকাটা বা ওই অ্যামাউন্টের ক্যাশ ফ্লোসটা রিটার্ন করতে হবে। সো এখানে আরবিট্রেজার পিওরলি যারা রিস্ক ফ্রি আরবিট্রেজ, তারা সাধারণত নিজের টাকায় কোনো বিজনেস করে না। সো শর্ট পজিশন থেকে তারা ক্যাশ ফ্লোস জেনারেট করে, সেই ক্যাশ ফ্লোস দিয়ে তারা কি করে, তাদের পজিশন ক্লোজ করার জন্য লং পজিশনে যায়। কোন টাকা দিয়ে? যে টাকাটা তারা শর্ট পজিশন থেকে নিয়ে আসছে সেই টাকা দিয়ে। সো দুটো অ্যাসেটের মধ্যে যে পারচেজ প্রাইস, দুটো অ্যাসেটের মধ্যে যে প্রাইসের ডিফারেন্স, এই ডিফারেন্স থেকে তারা প্রফিট করে। এই প্রফিট থেকে তারা যদি কোনো ধরনের কমিশন, ট্রেডিং কমিশন তারা ইনকার করে, সেই কমিশনটা প্রফিট থেকে বাদ যায়। সো এই জন্য আরবিট্রেজেরকে তুলনা করা হয় একটা ফ্রি লান্সের সাথে, যেখানে আপনার কাছ থেকে কোনো ক্যাশ আউটফ্লো হবে না। ঠিক আছে? সো আমরা প্রসিড হই। সো আমরা দুটো অ্যাসেটের কথা বলি। একটা অ্যাসেট হচ্ছে অ্যাসেট এ, আর একটা অ্যাসেট হচ্ছে অ্যাসেট বি। আমরা ধরে নিচ্ছি যে দুটো অ্যাসেটের পে অফ সেম, দুটো অ্যাসেট আমাকে সেম ভ্যালু দিবে, এই জন্য দুটো অ্যাসেটকে আমরা আইডেন্টিক্যাল বলছি। বাট কোনো একটা কারণে আনসফিস্টিকেটেড ট্রেডাররা অ্যাসেট বি নিয়ে বেশ বুলিশ হয়ে গেছে, আর অ্যাসেট এ নিয়ে তারা বিয়ারিশ আছে। অ্যাসেট বি নিয়ে যখন বুলিশ আছে, তার মানে হচ্ছে অ্যাসেট বি অ্যাসেট এর চেয়ে বেশি প্রাইসে ট্রেড হচ্ছে। সেই বেশি প্রাইসটা কত? সেই বেশি প্রাইসটাকে আমরা বলছি এক্স পাউন্ড। বাই এক্স পাউন্ড অ্যাসেট বি ইজ ওভার প্রাইসড ওভার অ্যাসেট এ। বাট আমরা জানি যে অ্যাসেট এ এবং অ্যাসেট বি থেকে একই অ্যামাউন্টের ক্যাশ ফ্লো পাওয়া যাবে এবং এই দুটো অ্যাসেট আইডেন্টিক্যাল অ্যাসেট। এখন যেটা আমরা বলছি যে দুটো অ্যাসেট যেহেতু পে অফ সেম, দুটো অ্যাসেট আইডেন্টিক্যাল অ্যাসেট, তার মানে একটা অ্যাসেট আরেকটা অ্যাসেটের সাবস্টিটিউট। সো ফিউচারে যেহেতু দুটো অ্যাসেট আমাকে একই পে অফ দেবে, আমরা বলতে পারি যে প্রাইস অফ অ্যাসেট বি এন্ড প্রাইস অফ অ্যাসেট এ শুড বি সেম। এই ক্ষেত্রে আরবিট্রেজে যেটা করতে হবে, অ্যাসেট বি যেহেতু ওভার প্রাইসড, অ্যাসেট বি যেহেতু ওভার প্রাইসড, এবং অ্যাসেট বি কে কি করতে হবে, বিকাম ভেরি বুলি। আচ্ছা, এখানে চেঞ্জ হবে, বি এর জায়গায় এ হবে, এর জায়গায় বি হবে। সো অ্যাসেট বি যেহেতু ওভার প্রাইসড, অ্যাসেট বি কে কি করতে হবে, সেল করতে হবে। সেই টাকা দিয়ে তারা কি করবে, অ্যাসেট এ পারচেস করবে যেটা ফেয়ারলি প্রাইসড। এবং কি পরিমাণে তারা প্রফিট করবে, বাই দ্য অ্যামাউন্ট বাই হুইচ দিস টু অ্যাসেটস আর ডিফারেন্টলি প্রাইসড, আই মিন এক্স পাউন্ড। এখন এই যে আরবিট্রেজের যে প্রসিডিওর, এই কাজটা আরবিট্রেজেসটা কখন করতে পারবে? এখানে কিছু ফান্ডামেন্টাল কন্ডিশনস আছে যেগুলো ফুলফিল করতে হবে। প্রথম কন্ডিশন আমরা বলছি যে এক্সিস্টেন্স অফ ক্লোজ সাবস্টিটিউটস। আমরা খেয়াল আছে যে আমরা অ্যাসেট বি এবং অ্যাসেট এ, এই দুটো অ্যাসেটকে আইডেন্টিক্যাল অ্যাসেট বলছি। তার মানে আপনি অ্যাসেট এ থেকে যে পে অফ পাবেন, অ্যাসেট বি থেকেও একই পে অফ পাবেন। এই কন্ডিশনটা থাকতে হবে। তার মানে আপনি যখন আরবিট্রেজ করবেন, আপনি যেই দু- আপনার কাছে মিনিমাম
আহ, আপনার পজিশন নেওয়ার জন্য আপনাকে সাবস্টিটিউট অ্যাসেট থাকতে হবে। সাবস্টিটিউট অ্যাসেট থাকতে হবে, কারণ আপনি শর্ট পজিশন যখন নেবেন, এই পজিশনকে ক্লোজ করার জন্য আপনাকে আবার কি পজিশন নিতে হবে? লং পজিশন নিতে হবে। তো শর্ট পজিশন আপনি যে অ্যাসেটে নিলেন সেই অ্যাসেটের একটা সাবস্টিটিউট থাকতে হবে, যেটাতে আপনি কি নিতে পারবেন, কি নিতে হবে, আপনাকে লং পজিশন নিতে হবে। এখন আমরা একটু পরেই দেখব যে সাবস্টিটিউটের ঘাটতি আছে মার্কেটে। নেক্সট ওয়ান হচ্ছে, আপনি অ্যাসেট বি কে কি করেছিলেন? খেয়াল আছে অ্যাসেট বি কে আপনি কি করেছিলেন? অ্যাসেট বি কে আপনি কি করেছিলেন? অ্যাসেট সেল অ্যাসেট বি যেহেতু ফেয়ারলি প্রাইস, সরি ওভার প্রাইস, অ্যাসেট বি কে আপনি কি করেছিলেন? শর্ট সেল করেছিলেন সেল না? করে দিন। সেল হুম। করেছিলেন। আচ্ছা, এখন মার্কেটের রেগুলেটর যদি বলে আমার মার্কেটে শর্ট সেল ইজ নট অ্যালাউড, এখন আপনি কি আরবিট্রেজে কাজটা করতে পারবেন? রেগুলেটর যদি নো স্যার। বলে আমার মার্কেটে শর্ট সেল অ্যালাউড না, আমরা তো শর্ট সেলের সাথে পরিচিত, তাই তো? আমরা জি স্যার। তখন কি ইয়েস করতে স্যার। পারি না? শর্ট সেল যদি কনস্ট্যান্ট থাকে, শর্ট সেল যদি রেস্ট্রিক্টেড থাকে, তার মানে যে অ্যাসেটটা ওভার প্রাইসড সেই অ্যাসেটকে আমি কি করতে পারছি না? শর্ট করতে পারছি না। শর্ট যদি না করা যায়, আরবিট্রেজারদের অ্যাক্টিভিটি কি বাধাগ্রস্ত হয়, নাকি আরবিট্রেজ অ্যাক্টিভিটি ঠিক মতো করা যাবে? বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হবে। এবং আরেকটা ইস্যু হচ্ছে মার্কেটে এনাফ লিকুইডিটি থাকতে হবে। মার্কেট এনাফ লিকুইডিটি বলতে আমরা যেটা মেইন করছি, আরবিট্রেজার্সটা যখন শর্ট সেল করছে তখন একটা কিসের প্রেসার আছে? বিক্রির প্রেসার আছে না? আরবিট্রেজার্সটা যখন মার্কেটে কোন একটা পার্টিকুলার অ্যাসেট বিক্রি করছে, সে ফর এক্সাম্পল আপনাকে টেসলার কথা শুনেছি। জি স্যার। আচ্ছা, টেসলাকে বেশ অনেক দিন ধরে শর্ট সেলাররা টার্গেট করেছে এবং ক্লেম করে যাচ্ছে যে এটা ভেরি ওভার প্রাইসড, হাইলি ওভার প্রাইসড, এবং এটাকে তারা শর্ট করছে। এখন কথা হচ্ছে, আরবিট্রেজার্স, একটা গ্রুপ অফ আরবিট্রেজার্স যখন কি করছে, টেসলার স্টককে শর্ট করছে, আহ, একটা গ্রুপ অফ ইনভেস্টর আরবিট্রেজার্সটা করছে, এটার কারণে যেন শুধুমাত্র তারা সেল করছে, এটার কারণে যেন টেসলার স্টক ইনফ্লুয়েন্স না হয়। এখন এমন যদি হয় টেসলার স্টক আছে শুধুমাত্র 100টা, সে ফর এক্সাম্পল শুধুমাত্র 100টা, এখন আরবিট্রেজার্সটা যদি এটাকে শর্ট করা শুরু করে, যেহেতু মার্কেটে সাপ্লাই অফ টেসলা স্টক ইজ লিমিটেড, শর্ট করার কারণে টেসলা স্টকের প্রাইস অটোমেটিক্যালি কি হতে থাকবে? ফল করতে থাকবে না? কারণ জি মার্কেটে স্যার। এটা সাপ্লাই কি আছে? লিমিটেড আছে, তাই তো? বাট এটার মার্কেটের সাপ্লাই যদি বেশ ভালো পরিমাণে থাকে, কোন একটা গ্রুপ অফ ইনভেস্টরের সেলিং অথবা কোন একটা গ্রুপ অফ ইনভেস্টরের বাইং, তা প্রাইসকে কি করতে পারবে না? ইনফ্লুয়েন্স করতে পারবে না। বুঝতে পেরেছেন? পারবে না। বাট আমাদের মার্কেটে যেটা হয়, আমাদের মার্কেটে নাম্বার অফ সাপ্লাইস অফ স্টক অফ পার্টিকুলার কোম্পানি ইজ ভেরি লিমিটেড। যতটুকু দরকার তার চেয়ে অনেক কম। এই জন্য একটা গ্রুপ অফ ইনভেস্টর বা কয়েকজন ইনভেস্টর অথবা কয়েকজন লার্জ ইনভেস্টর যখন লং পজিশন নেয় বা শর্ট পজিশন নেয়, অটোমেটিক্যালি সেটার প্রাইস কি হতে থাকে? ইনফ্লুয়েন্সড হতে থাকে। বাট মার্কেটে যদি এনাফ লিকুইডিটি থাকতো তাহলে এটা কি হতো না, কারো ট্রেডিং এর দ্বারা বা কারো ট্রেডিং এর কারণে প্রাইস কি হতো না? ইনফ্লুয়েন্স হতো না। বোঝা যাচ্ছে? লাস্ট ওয়ান হচ্ছে মার্কেটে সাফিসিয়েন্ট নাম্বার অফ রেশনাল আরবিট্রেজার্স থাকতে হবে। মার্কেটে নাম্বার অফ সাফিসিয়েন্ট রেশনাল আরবিট্রেজার্স থাকতে হবে। এখন আপনি যদি মার্কেটে বিভিন্নভাবে
এই ধরনের রেস্ট্রিকশনস দেন যার কারণে আরবিট্রেজার্সদের কাজ বাধাগ্রস্ত হয়, আরবিট্রেজার্সটা কি সাফিসিয়েন্ট নাম্বারে মার্কেটে থাকবে, নাকি আরবিট্রেজার্সদের অ্যাক্টিভিটি কমার কারণে আরবিট্রেজার্সটা মার্কেট থেকে এক্সিট করবে? এক্সিট করবে। আরবিট্রেজারদের সংখ্যা মার্কেটে কম থাকবে। সো আমরা এখন এই পয়েন্টগুলো এখন ডিটেইলে ডিসকাস করব, সাথে সাথে এভিডেন্স দেখাবো। বোঝা যাচ্ছে আমরা কিভাবে প্রসিড হচ্ছে? প্রথমটা হচ্ছে এক্সিস্টেন্স অফ সাবস্টিটিউট, যেখানে আমরা বলেছিলাম কি আহ আচ্ছা, এখন আমরা লিমিটস আরবিট্রেজকে যেটা বলেছি যে লিমিটস আরবিট্রেজ includes those literature which helps us to understand যে কেন মার্কেটে আরবিট্রেজার্সদের অ্যাক্টিভিটি লিমিটেড। সেই লিমিটেড থাকার কারণে মার্কেটে যে অ্যানোমালিস গুলো আমরা ক্লাসে আগে ডিসকাস করেছি, এগুলো থেকে প্রফিট এখনো পর্যন্ত করা যায়, যেমন রিভার্সাল, মোমেন্টাম, পোস্ট আর্নিংস অ্যানাউন্সমেন্ট, ড্রিফট, এগুলো কথা আমরা বলেছিলাম। সেখান থেকে যে রিটার্ন গুলো পাওয়া যায়, এই রিটার্ন গুলো অ্যাবনর্মাল রিটার্ন। বাট আপনি ইউজিন ফার্মা যখন মার্কেট এফিসিয়েন্সির কন্ডিশন বলেছিল, তিনি বলেছিলেন যে মার্কেট যখন এফিশিয়েন্ট থাকবে তখন এখান থেকে কোনো অ্যাবনর্মাল রিটার্ন করার সুযোগ থাকবে না। বাট আমরা এভিডেন্স দেখছি অ্যাবনর্মাল রিটার্ন করার সুযোগ এখনো আছে। অ্যাবনর্মাল রিটার্ন করার সুযোগ আছে মানে হচ্ছে মার্কেট কিনা এফিশিয়েন্ট না। মার্কেট এখন এফিশিয়েন্ট কেন না, সেটার আনসার হচ্ছে মার্কেটে যে ফ্যাক্টর গুলো থাকার কারণে এফিশিয়েন্ট হওয়ার কথা ছিল, সেই ফ্যাক্টর গুলো ঠিক মতো কাজ করছে না। আমরা যে ফ্যাক্টর নিয়ে এখন ডিসকাস করছি সেটা হচ্ছে আরবিট্রেজার্সদের যেভাবে অ্যাক্টিভিটি করার কথা ছিল সেভাবে তারা কি করছে না, অ্যাক্টিভিটি করছে না। ওকে, লিংকে আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। প্রথমে আমরা বলি যে ফান্ডামেন্টাল রিস্ক। ফান্ডামেন্টাল রিস্ক বলতে আমরা কোন রিস্কটাকে বুঝি, সেটা হচ্ছে যখন মার্কেটে পোস্ট সাবস্টিটিউট এটার শর্টেজ দেখা যায়, যেটা আমরা বলেছিলাম যে অ্যাসেট এ এন্ড অ্যাসেট বি দিস আর পারফেক্টলি সাবস্টিটিউট। এই শর্টেজ যখন থাকে মার্কেটে, আরবিট্রেজ করার মধ্যে পারফেক্ট সাবস্টিটিউট থাকে না, এই পরিস্থিতিকে আমরা বলি ফান্ডামেন্টাল রিস্ক। ঠিক আছে? সে ফর এক্সাম্পল ফোর্ড এবং ক্রিসলার, এই দুটো হচ্ছে অটো কোম্পানি, এবং এই দুটো কোম্পানি পারফেক্টলি সাবস্টিটিউট তখন আমি বলতে পারবো যখন ফোর্ড আমাকে প্রতি মাসে বা প্রতি পিরিয়ডে যে ক্যাশ ফ্লোস দিবে, এই ক্যাশ ফ্লোস কে আমরা, ক্রিসলার আমাকে যে ক্যাশ ফ্লোস দিবে সেটাকে দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো। ওকে? অথবা ক্রিসলার আমাকে যে ক্যাশ ফ্লোস দিবে, একই অ্যামাউন্টের ক্যাশ ফ্লোস যদি আমি ফোর্ড থেকে পেয়ে ক্রিসলারের ক্যাশ ফ্লোসটাকে রিপ্লেস করতে পারি, তখন আমরা ক্রিসলারকে ফোর্ডের কি বলতে পারবো, সাবস্টিটিউট বলতে পারবো। ওকে? এখন যদি ফোর্ড ওভার প্রাইসড হয় আর ক্রিসলার যদি আন্ডার প্রাইসড হয়, তখন আমরা কাকে শর্ট সেল করব, কাকে লং পজিশন নিব? ফোর্ড যদি ওভার প্রাইসড হয় আর ক্রিসলার যদি আন্ডার প্রাইসড হয়, ধরে নিচ্ছি ফোর্ড এবং ক্রিসলার হচ্ছে সাবস্টিটিউটস, কাকে আমি শর্ট পজিশন নিব, কাকে আমি লং পজিশন নিব? স্যার ফোর্থকে আমরা হচ্ছে ফোর্থ শর্ট পজিশন দিব আর সিকে লং পজিশন দিব। লং। ক্রিসলারকে লং পজিশন নিব। ঠিক আছে? তো এই কাজটা আমরা যখন করব, আহ ফোর্ডকে শর্ট পজিশন নিচ্ছি এবং ক্রিসলারকে লং পজিশন নিচ্ছি। এই কাজটা আমরা যখন করব তখন আহ যে ধরনের রিস্ক আমরা এক্সপোজড হতে পারি সেটা হচ্ছে, ফোর্ড তো আমরা শর্ট করে দিলাম। এখন এমন যদি হয় যে আমরা ফোর্ডকে শর্ট করেছি কিসের আশায়?
আমাদের এক্সপেকটেশন আছে যে ফোর্ড হয়তো ফিউচারে খুব খারাপ করবে, আর ক্রিসলার হয়তো ফিউচারে খুব ভালো করবে। বাট এমন যদি হয়, আহ আপনার ফোর্ড ফোর্ড হচ্ছে খুব ভালো করে ফেললো, আপনার এক্সপেকটেশন হচ্ছে যে সে খারাপ করবে। বাট আবার ক্রিসলার, আপনি ক্রিসলারকে লং পজিশন নিলেন, আপনার এক্সপেকটেশন হচ্ছে ক্রিসলার ভালো পারফর্ম করবে। বাট এমন যদি হয় যে ক্রিসলার ভালো পারফর্ম করে নাই, এই রিস্কটার সাথে আমরা কি এক্সপোজড আছি? ম্যাটার হচ্ছে আহ যখন পারফেক্ট সাবস্টিটিউট থাকে না, পারফেক্ট সাবস্টিটিউট যখন থাকে না, তখন আমরা ফান্ডামেন্টাল রিস্কে ইনভলভ হই, বা ফান্ডামেন্টাল রিস্ক আমাদের বেড়ে যায়। যে এটা হচ্ছে যে কোনো আরবিট্রেজের একটা ফান্ডামেন্টাল রিস্ক হচ্ছে যে সাবস্টিটিউট না থাকা। সো আরবিট্রেজার্সরা সবসময় চাইবে যে আমি যখন ফোর্ডকে এক্সপেন্সিভ ভেবে শর্ট করছি, আমি যেন একটা পারফেক্ট সাবস্টিটিউট অফ ফোর্ড পাই, যেটাকে আমি কি পজিশন নিব, লং পজিশন নিব। বাট এখানে হয়তো আমরা ধরে নিচ্ছি যে ফোর্ড এবং ক্রিসলার সাবস্টিটিউট, বাট ইন রিয়েলিটি ফোর্ড এবং ক্রিসলার সাবস্টিটিউট নাও হতে পারে। সো ওই ক্ষেত্রে ফোর্ড যদি এক্সপেন্সিভ হয়, ফোর্ডকে ফোর্ডে যেহেতু সাবস্টিটিউট পাওয়া যাচ্ছে না, তখন আমরা ফোর্ডকে কি করতে যাব না, শর্ট করতে যাব না। অথবা ক্রিসলার যেহেতু আন্ডার প্রাইসড, ক্রিসলারকে লং পজিশন নিতে যাব না। ঠিক আছে, বাট যদি আমরা দেখি যে দে আর পারফেক্টলি সাবস্টিটিউট, তখন আমরা এই আরবিট্রেজ পজিশনে যেতে পারি। নেক্সট রিস্ক আমরা যেটা বলছি সেটা হচ্ছে নয়েজ ট্রেডার রিস্ক। আমরা কি নয়েজ ট্রেডার শব্দটা আগে বলেছিলাম? জি স্যার। কেউ একজন আমাকে বলবেন যে নয়েজ ট্রেডার বলতে আমরা কি বুঝতে পারি? যে কোনো একটা স্যার ইনফরমেশন, স্যার ইনফরমেশন আসলে তারা আর কি এক্সেসিভ আর কি ট্রেড করে। ওকে, ইনভেস্টররা যখন ইনফরমেশনের বেসিসে ট্রেড করে না, ইনভেস্টররা যখন ইনফরমেশনের বেসিসে ট্রেড করে না, ট্রেড করে নয়েসের বেসিসে। নয়েস বলতে যেটা ইনফরমেশন না, সেটা হচ্ছে নয়েস। এনিথিং হুইচ ইজ নট ইনফরমেশন ইজ নয়েস। ওকে, বাট আমরা বলেছিলাম যে আপনি যখন বেসিয়ান ইনভেস্টর হবেন, আপনাকে ট্রেড করতে হবে কিসের বেসিসে? আপনাকে অলওয়েজ ট্রেড করতে হবে ইনফরমেশনের বেসিসে। এখন ম্যাটার হচ্ছে সে আমরা বলছি যে আমাদের সাবস্টিটিউটস প্রপারলি আছে, পারফেক্ট সাবস্টিটিউটস আছে, বাট আমার যে মার্কেটে আমি ট্রেড করি, যে মার্কেটে আমি পার্টিসিপেট করি, আমি বলতে আমি আরবিট্রেজার, সেই মার্কেটে এমন ট্রেডার্স আছে যারা নয়েসের বেসিসে ট্রেড করে, ইনফরমেশনের বেসিসে ট্রেড করে না। সো নয়েসের বেসিসে যখন ট্রেড করে, তখন যেটা হয়, মিস প্রাইসিং যদি হয়, সেই মিস প্রাইসিংটা আরো ওয়াইডেন হয়, মিস প্রাইসিংটা আরো বাড়ে, রেদার দেন মিস প্রাইসিং কমে। আপনি যদি বাংলাদেশে গত ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 2 সপ্তাহ ধরে যে স্টকগুলোর প্রাইস বাড়ছে, সে স্টকগুলোর একটু খোঁজ নিয়ে দেখেন, আপনি দেখবেন বেশিরভাগ কোম্পানির হচ্ছে ফান্ডামেন্টালস খুবই খারাপ। তাদের উৎপাদন বন্ধ, তাদের কারখানা বন্ধ, তাদের মিটিং হয় না, তাদের ডিভিডেন্ড দেয় না, এই ধরনের সব খারাপ নিউজ। বাট আপনি দেখছেন যে তারা প্রাইস বাড়ার শীর্ষে। এখন তাদেরকে প্রাইস বাড়ার টপ লিস্টে কারা নিয়ে গেছে? তাদের প্রাইস বাড়ার মতো তো কোনো ইনফরমেশন নাই, বাট তাদের প্রাইস কেন বাড়ছে, কেন বাড়ানো হচ্ছে, বা কেন বেড়ে যাচ্ছে, এই কাজটা কারা করছে? নয়েজ ট্রেডার। ওকে,
সো এটার বেসিসে যারা ডিসিশন নিচ্ছে দে আর দ্য নয়েজ ট্রেডার্স। এবং এটাকে যারা বিলিভ করছে যে এর ফান্ডামেন্টাল না থাকা সত্ত্বেও এর প্রাইস বাড়া উচিত, তারাও কি নয়েজ ট্রেডার। এই ব্যাপারটাকে আমরা বলছি যে মিসপ্রাইসিং মে বিকাম ওয়ার্স বিফোর ইট ডিসঅ্যাপিয়ার্স। এখন এমন না যে এই কোম্পানিগুলো গত 2 সপ্তাহ ধরে প্রাইস বেড়েছে এবং এই প্রাইস বাড়াটা আগামী 5 বছর কন্টিনিউ হবে বা আগামী 6 মাস কন্টিনিউ হবে। ইউ মাইট সি দ্যাট এই কোম্পানিগুলোকে আগামী 3 মাস আর খুঁজে পাওয়া যাবে না। যেগুলো হচ্ছে আজকে টপ ট্রেডিং লিস্টে আছে, যেগুলো সবাই হাইলাইট করছে, এগুলোকে আগামী 3 মাস পর আপনি দেখবেন হয়তো তাদের একদম তলানিতে তাদের প্রাইস চলে গেছে। তো এখন ম্যাটার হচ্ছে আহ এই নয়েজ ট্রেডার যারা মার্কেটে থাকে, যারা নয়েসের বেসিসে ট্রেড করে, তারা মিসপ্রাইসিং কে কোথায় কতক্ষণ কতটুকু নিয়ে যেতে পারে সেটা প্রেডিক্ট করা যায় না। সে ফর এক্সাম্পল গ্রামীণ ফোন একটা ভালো কোম্পানি। সো গ্রামীণ ফোন তাদের গত বছরের এই কোয়ার্টারের একই কোয়ার্টারের তুলনায় প্রায় 500 কোটি টাকার উপরে বেশি প্রফিট করেছে। এটার জন্য তাদের গত বৃহস্পতিবার তাদের শেয়ার প্রাইস 1% বেড়েছে। বাট গিভেন দ্য পারফরমেন্স দে এক্সিবিটেড, সো তাদের হয়তো 900 কোটি টাকা প্রফিট ছিল এই কোয়ার্টারে। এই বছরের ফার্স্ট কোয়ার্টারে তারা হয়তো আপনার 1400 বা 1500 কোটি টাকা এরকম প্রফিট করেছে। সো the percentage change in the profit is a good percentage, but response to the stock price is only 1%. সো যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যার প্রাইস বাড়ার কথা তার প্রাইস বাড়ছে না, যার প্রাইস বাড়ার কথা না তার প্রাইস বাড়ছে। বাট এই যে প্রাইস বাড়ছে খারাপ কোম্পানির, এটা কতটুকু বাড়তে পারে, কতটুকু নয়েস ট্রেডাররা বুলিশ হতে পারে একটা ওভার প্রাইসড স্টক নিয়ে, সেটা আমি আপনি কেউ জানে না। সেটা শুধুমাত্র হয়তো তারাই জানে, তারা এই প্রাইসটা কোথায় নিয়ে যেতে পারে বা তারা এই প্রাইসটা কতটুকুতে নিয়ে গিয়ে থামবে। So এখন এটা আমি আপনি যেভাবে জানি না, আরবিট্রেজার্সটাও জানে না। এখন আরবিট্রেজাররা সে ফর এক্সাম্পল একটা খারাপ কোম্পানি, সে গোল্ডেন সন, এই কোম্পানিতে আরবিট্রেজাররা শর্ট পজিশন নিল কি করার জন্য, এটাকে শর্ট সেল করবে। এখন এমন যদি হয় গোল্ডেন প্রাইসের প্রাইস 30 টাকা থেকে বাড়তে বাড়তে নয়েজ ট্রেডার এটাকে নিয়ে গেল 90-তে। এখন আরবিট্রেজার কি পজিশন নিয়েছিল গোল্ডেন সনে? শর্ট পজিশন নাকি লং পজিশন? শর্ট পজিশন। শর্ট পজিশন। এখন তাকে তো তার পজিশন ক্লোজ করতে হবে। এখন নয়েজ ট্রেডাররা এই প্রাইস যদি 90-তে নিয়ে যায়, সে কি তার পজিশন আর ক্লোজ করতে পারবে? না, লস হয়ে যাবে তখন। শর্ট সেলার অপেক্ষা করছে যে গোল্ডেন সানের প্রাইস কি হবে, 30-এর কম হবে, তাই তো? জি এখন স্যার। 30-এর কম তো পেলো না, 30ও পেলো না, সেটার প্রাইস চলে গেল 90-তে। সো এই রিস্কটাকে আমরা বলছি যে নয়েজ ট্রেডার রিস্ক। এবং এই রিস্ক যদি থাকে তাহলে আরবিট্রেজার্স ডোন্ট ফিল এনকারেজ টু পার্টিসিপেট ইন দ্য মার্কেট। বোঝা গেছে? এটা ওভার প্রাইসিং এর ক্ষেত্রেও হতে পারে, আন্ডার প্রাইসিং এর ক্ষেত্রেও হতে পারে। সে ফর এক্সাম্পল আপনি ধরে নিলেন যে গ্রামীণ ফোনের স্টক খুবই বিয়ারিশ বা আন্ডার প্রাইসড কন্ডিশনে আছে, আপনি এটা 215 বা 220 টাকায় কিনে বসে থাকলেন। এখন দেখা গেল নয়েজ ট্রেডাররা গ্রামীণ ফোনের প্রাইস নিয়ে এত বেশি আহ, আপনার বিয়ারিশ, তারা এটা 215-20-এর মধ্যে আছে, এটা কেউ মনে করছে না, বা কোনো ইনভেস্টরে, বেশিরভাগ ইনভেস্টরে মনে করছে না যে এটা 270-80 যেতে পারে। ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনি যে পজিশন নিয়ে বসে আছেন, লং পজিশন নিয়ে, যে আপনি এখান থেকে আন্ডার প্রাইসিং থেকে একটা প্রফিট মেক করবেন, আপনি কতদিন বসে থাকতে পারবেন? আপনার তো 5 বছর 10 বছর আনলিমিটেড টাইম নেই বসে থাকার মতো। ঠিক আছে? এই পয়েন্ট আমরা পরে আসছি, কেন আপনার বসে থাকার আহ সুযোগ নাই অতটুকু। ঠিক আছে?
সো এই রিস্কটাকে আমরা বলছি নয়স্টারের রিস্ক, এবং আমরা এই রিস্কগুলোর এক্সাম্পল দিব। আহ এই রিস্কগুলোই আরবিট্রেজার্স অ্যাক্টিভিটিকে লিমিট করে। সো আমরা ফান্ডামেন্টাল রিস্কের একটা এক্সাম্পল দিই। S&P 500 এই ইন্ডেক্সের সাথে পরিচিত, তাই তো? So, এই ইন্ডেক্সে যেটা দেখা গেছে, আচ্ছা, স্টক মার্কেটে যে ইন্ডেক্স, এটা স্টক মার্কেট একটা পারফরমেন্স শো করে, যে ওভারঅল পারফরমেন্স কি, বা আপনার ব্লু চিপ কোম্পানিজ গুলোর পারফরমেন্স কেমন, এগুলো হাইলাইট করে। বাট S&P 500 এ কোন স্টক ইনক্লুড হওয়া বা S&P 500 থেকে কোন স্টক এক্সক্লুড করা, অথবা আমি যদি বলি DS30, এটার সাথে পরিচিত? ঢাকা স্টক এক্সচেঞ্জের DS30 ইন্ডেক্সের সাথে পরিচিত? জি স্যার। আচ্ছা, এখানে 30টা স্টক আছে। সো এই স্টক গুলো, কোন স্টক গুলো থাকবে না থাকবে, এটার একটা ক্রাইটেরিয়া আছে। সে ফর এক্সাম্পল, তাদের রেগুলার এজিএম হতে হবে, তারপর তাদের একটা সার্টেন পার্সেন্টেজের উপর ডিভিডেন্ড দিতে হবে, তাদের অ্যানুয়াল রিপোর্ট এগুলো পাবলিশ করতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। এখন এই ক্রাইটেরিয়া গুলো যখন কেউ ফুলফিল করতে পারে, তাদেরকে এই ইন্ডেক্স যখন রিভিউ করা হয়, তখন ওই স্টক গুলোকে ইনক্লুড করা হয়। এক্সিস্টিং কোন স্টক যদি এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে না পারে, তাহলে ওই স্টককে বাদ দেওয়া হয়। এখন DS30-তে কোন স্টক ইনক্লুড হওয়া অথবা কোন স্টক বাদ দেওয়া, এটার সাথে ফান্ডামেন্টালি কোনো সম্পর্ক থাকতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? যে আজকে আহ আপনার DS30 বললো আজকে থেকে রবি DS30-তে ইনক্লুড হবে, এটার কারণে কি রবির ক্যাশ ফ্লোস বেড়ে যাবে? মানে রবি যে বিজনেস করে ক্যাশ ফ্লোস নিয়ে আসে ইনভেস্টরসদের জন্য, সেই ক্যাশ ফ্লোস কি বেড়ে যাবে? জি না স্যার। ভ্যালুয়েশন বেড়ে যাবে? কোশ্চেন কি বুঝতে পারছেন আমি কি বলছি? বাড়বে না স্যার। বাড়ার কথা না। আচ্ছা, এখন আজকে যদি DS30 বলে যে রবিকে আজকে থেকে বাদ দেওয়া হবে, এটার কারণে কি রবির বিজনেস থেকে ক্যাশ ফ্লোস কমে যাবে? জি না স্যার। তাহলে তার ফান্ডামেন্টালস এর সাথে স্টক ইন্ডেক্সে ইনক্লুশন এক্সক্লুশনের সম্পর্কটা নাই। বাট S&P 500-এ দেখা গেছে, যখন S&P 500 বলল যে তারা এই স্টকে অ্যাড করবে S&P 500-এ, তখন দেখা গেছে ওই স্টকে প্রাইস বেড়ে যায় 3.5%। এখন এই প্রাইসটা কাদের কারণে বাড়লো? এটা কি ইনফরমেশনের কারণে বাড়লো, নাকি নয়স্টারের এই প্রাইসটা নয়েজ বাড়িয়েছে? ফেডারেল। নয়স্টারের এই প্রাইসটা বাড়িয়েছে, ঠিক আছে। তারা মনে করছে, দে স্টার্টেড টু বিলিভ দ্যাট প্রবাবলি সামথিং গুড ইজ দেয়ার। এখন গুডটা আসলে নাই, আপনি কেন মনে করছেন যে ওখানে গুড আছে? বোঝা গেছে? এখন ম্যাটার হচ্ছে, আহ এই যে প্রাইস বাড়ছে কারণ ছাড়া, যে স্টকটা S&P 500 অ্যাড করার ডিসিশন নিল, সে স্টকটা প্রাইস বাড়ছে, আপনি জানেন যে সেটা বাড়বে, তার মানে এই বাড়াটা যেহেতু ফান্ডামেন্টাল ব্যাক না, এই বাড়াটাকে ওভার প্রাইসড কিনা? এই যে বাড়ছে, এই বাড়াটা যদি ফান্ডামেন্টাল রিলেটেড না হয়, এই বাড়াটা কি ওভার প্রাইসড কিনা? জি স্যার। এই বাড়াটা হচ্ছে ওভার প্রাইস। এখন আপনি এই জায়গায় আরবিট্রেজ করতে চাচ্ছেন, আপনি চাইছেন যে এখানে আপনি যে স্টকটাকে S&P 500 অ্যাড করার ডিসিশন নিল, সেটাকে আপনি শর্ট করবেন, এটার একটা সাবস্টিটিউটকে আপনি লং করবেন। বোঝা গেছে? এখন এইগুলো পারপাস কিন্তু বুঝতে হবে, কেন আমাকে একই সাথে শর্ট করা লাগছে, কেন আমাকে একই সাথে লং করা লাগছে। কারণ হচ্ছে, যাকে আমি শর্ট করছি, এটা তো কারো না কারো থেকে শর্ট করছি, তাই তো? এটা আমি ওন করি না।
বোঝা যাচ্ছে? এখন যার থেকে আমি অ্যাসেটটা বড় করলাম তাকে তো সেই অ্যাসেট এবং সেই অ্যাসেটের ক্যাশ ফ্লোস আমাকে রিটার্ন করা লাগবে। এখন এই কাজটা করতে গেলে আমাকে একটা ওই অ্যাসেটের সাবস্টিটিউট কি করা লাগবে, কেনা লাগবে না? এই জন্য আমাকে সিমালটেনিয়াসলি কি করতে হচ্ছে, সেল করলে আবার কি করা লাগছে, বাই করা লাগছে। বোঝা যাচ্ছে কেন একবার শর্ট করছি, কেন একবার বাই করছি? জি স্যার। ওকে। এখন আহ যেটা দেখা গেছে আপনার উগলার অ্যান্ড জুরাভাস্কিয়া, আমাদের কি উগলারের কথা খেয়াল আছে? ইনভেস্টর সেন্টিমেন্টে বেকার অ্যান্ড উগলার, দ্য সেম উগলার, ঠিক আছে? উগলার অ্যান্ড জারাভাস্কিয়া তাদের পেপারে দেখিয়েছেন 2002-তে যে স্টকস ইন জেনারেল ডু নট হ্যাভ ক্লোজ সাবস্টিটিউটস। আপনি যে আরবিট্রেজ করতে যাবেন, আপনি কিভাবে করবেন? 75% of the daily return variance of stocks cannot be hedged। তার মানে আপনার মোস্টলি স্টকের কি পাওয়া যায় না, ক্লোজ সাবস্টিটিউট পাওয়া যায় না, যেটার মাধ্যমে একটা অ্যাসেটের ক্যাশ ফ্লোস আপনি অন্য অ্যাসেটের ক্যাশ ফ্লোস দিয়ে কি করতে পারবেন, রেপ্লিকেট করতে পারবেন। ওকে, অ্যাসেটের ক্যাশ ফ্লোস রেপ্লিকেশন, এই আইডিয়াটা কি বুঝেন? বুঝতে পারছেন এই অ্যাসেটের ক্যাশ ফ্লোস রেপ্লিকেট করে, এই আইডিয়াটা কি বুঝেন? না না স্যার। স্যার। আচ্ছা, আমি আহ বোঝার মতো একটা এক্সাম্পল দিই। সে ফর এক্সাম্পল আপনি ব্যাংকে ডিপোজিট রাখলে আপনি 5% করে ক্যাশ ফ্লোস পান। আমি ধরে নিচ্ছি যে প্রতি মাসে আপনি 5 টাকা করে পান। ওকে, এখন একই সাথে আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন, আপনি দুটো স্টক কিনলে একই যে অ্যামাউন্ট আপনি ব্যাংকে ডিপোজিট রেখেছেন ওই অ্যামাউন্ট দিয়ে যদি দুটো স্টক কিনেন, ওখান থেকে ওই স্টক গুলো থেকে মান্থলি যে ক্যাশ ফ্লোস পান সেগুলো 5 টাকা করে। এখন যেহেতু আপনি একই অ্যামাউন্টের ক্যাপিটাল মার্কেটে রেখে 5 টাকা করে ক্যাশ ফ্লোস পাচ্ছেন প্রতি মাসে, আবার ব্যাংকেও একই অ্যামাউন্ট ডিপোজিট রেখে 5 টাকা করে ক্যাশ ফ্লোস পাচ্ছেন, এই 5 টাকার এই 5 টাকার মধ্যে কোনো তফাৎ আছে? না স্যার। তাহলে এই 5 টাকা দিয়ে ওই 5 টাকাকে কি করা যাবে, রিপ্লেস করা যাবে, সাবস্টিটিউট করা যাবে। বোঝা গেছে? So, আমাদের এরকম সাবস্টিটিউট লাগে যেটার কারণে আমরা কি করতে পারি, ক্যাশ ফ্লোস কে রেপ্লিকেট করতে পারি। আমি একদম সিম্পল এক্সাম্পল দিলাম, বাট ম্যাটার ইজ সিম্পলি লাইক দ্যাট। ঠিক আছে, আমরা অনেক সময় কুপন বন্ডের ক্যাশ ফ্লোস কে রেপ্লিকেট করি, যেটা আপনারা পরিচিত। আমরা কেউ যদি লাস্টের দিকে সেমিস্টারে থাকেন, আপনারা হয়তো বুট স্ট্র্যাপিং এর কথা শুনেছেন বা ট্রিপস এর কথা শুনেছেন, এরকম কিছু আইডিয়া আছে যেখানে আমরা ক্যাশ ফ্লোস গুলোকে রেপ্লিকেট করতে পারি। ওকে, দেন এখন কথা হচ্ছে এই স্টক গুলোতে কি আছে, যদি ক্লোজ সাবস্টিটিউট না থাকে তাহলে স্টক গুলো কি মোর সুইটেবল ফর আরবিট্রেজ অর লেস সুইটেবল ফর আরবিট্রেজ? লেস। লেস সুইটেবল ফর আরবিট্রেজ। ওই ক্ষেত্রে যে প্রাইসের যে অ্যাবনর্মাল চেঞ্জেস, এটা কি ওই স্টক গুলো বেশি থাকবে নাকি কম থাকবে? বেশি থাকবে। বেশি থাকবে, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নয়েজ ট্রেডার রিস্ক। এই নয়েজ ট্রেডার রিস্কের একটা ভালো এক্সাম্পল হচ্ছে শেল এবং আপনার রয়্যাল ডাচ কোম্পানি। এই দুটোই পেট্রোলিয়াম কোম্পানি, বা দুটো কোম্পানি ডিসাইড করেছে, দুটো কোম্পানি ডিসাইড করেছে
আপনার এই দুটো কোম্পানি তারা একসাথে বিজনেস করবে, তারা একসাথে বিজনেস করবে, বাট তাদের নিজেদের যে কোম্পানি, এই কোম্পানিগুলো এক্সিস্ট করবে সেপারেটলি, বাট তাদের বিজনেস হবে একসাথে। ওকে, এবং তারা ডিফারেন্ট স্টক মার্কেটে নিজ নিজ নামে লিস্টেড থাকবে। আর রয়্যাল ডাচ হচ্ছে নেদারল্যান্ড কোম্পানি, এটা নেদারল্যান্ডে লিস্টেড আছে। আর শেল হচ্ছে ইউকের কোম্পানি, এটা ইউকে তে লিস্টেড আছে। এবং যে বিজনেসটা, সেই বিজনেসে তারা বলছে যে 60% ওন্ড বাই রয়্যাল ডাচ আর 40% ওন্ড বাই শেল। এখন বলেন যে রয়্যাল ডাচ এবং শেল যেহেতু সেম বিজনেস ওন করছে, তারা কি নিজেরা নিজেদের একটা পারফেক্ট সাবস্টিটিউট কিনা? আনসার করতে হবে রয়্যাল ডাচ এবং শেল এই দুটো যেহেতু সেম বিজনেস করছে, তারা কি পারফেক্ট সাবস্টিটিউট কিনা, তারা ভালো একটা সাবস্টিটিউট কিনা। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন যদি সাবস্টিটিউট হয়, তার মানে কি ধরনের রিস্ক এই আরবিট্রেজে নাই? ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রিস্ক, রিস্ক। ফান্ডামেন্টাল রিস্ক নাই। এখন আমরা যেহেতু 60-40 বেসিসে তাদের ক্যাশ ফ্লোস অ্যালোকেট হয়, আমরা বলতে পারি যদি শেলের মার্কেট ভ্যালু 100 হয়, তাহলে রয়্যাল ডাচের ভ্যালু হবে 150। এই কথা কি আমরা বলতে পারি? 60-40 মানে হচ্ছে 1.5:1। ইজ ইট? জি স্যার। 60-40 মানে কি ধরনের রেশিও? 1.5:1। তার মানে শেলের ভ্যালুয়েশন যদি 100 হয়, রয়্যাল ডাচের ভ্যালুয়েশন কত হবে? 150। 150। এখন যেটা দেখা গেছে, আহ আহ এটা হচ্ছে 1980 ডিসেম্বরে, ওকে 1980 ফেব্রুয়ারি সম্ভবত, আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। বেশ অনেক আগের সময় থেকে যেটা দেখা গেছে যে রয়্যাল ডাচ এবং শেলের যে প্রাইস ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল 60-40 রেশিওতে, তাদের ভ্যালুয়েশন 60-40-তে না, তাদের ভ্যালুয়েশন ইজ কি হয়েছে, ডাইভার্স হয়েছে। ডাইভার্স হয়ে আপনার নেগেটিভে ডিফারেন্স হয়েছে -40% পর্যন্ত, আর অ্যাবাবে ডিফারেন্স হয়েছে প্রায় 10% পর্যন্ত। মানে তাদের যে রয়্যাল ডাচ এবং শেল, তাদের ভ্যালুয়েশন কোন লেভেলে থাকার কথা? শেলের ভ্যালু যদি 1 হয়, রয়্যাল ডাচের ভ্যালু হবে 1.5। এখন 1.5 আর 1 যদি ভ্যালুয়েশন হয়, তাহলে ডেভিয়েশন কত পার্সেন্ট? তাদের ভ্যালুয়েশনের মধ্যে ডেভিয়েশন কত পার্সেন্ট? 0.5 স্যার। এটা তো পারফেক্ট ভ্যালুয়েশন যদি 1.5 রয়্যাল ডাচের ভ্যালুয়েশন হয়, আর শেলের ভ্যালুয়েশন যদি 1 হয়, তাহলে তো তাদের মধ্যে কোনো ডেভিয়েশন নাই। এটাই তো তাদের, এটা তো তাদের ভ্যালুয়েশন হওয়া উচিত, তাই তো? 60-40 হিসাবে স্যার। হ্যাঁ, 60-40 এই ভ্যালুয়েশন যদি হয়, এটাই তো তাদের পারফেক্ট ভ্যালুয়েশন, তাই তো? জি জি স্যার। স্যার। এই বাট এর থেকে যদি তফাৎ হয়, 60-40 ভ্যালুয়েশনে যদি তারা না থাকে, তাহলে সেই ভ্যালুয়েশনকে আমরা কি বলবো, ডেভিয়েশন বলবো না? জি স্যার।
এই ডেভিয়েশনটা নিচের মধ্যে -40% গিয়েছে আর উপরের মধ্যে 10% গিয়েছে, অ্যান্ড ইট কন্টিনিউড ফর মেনি ডেজ। দেখতে পাচ্ছেন? আর যদি ডেভিয়েশন না হতো তাহলে এটা হতো 0%-এর মধ্যে। তো দেখেন 0%-এ একটা সময় ছিল, বাট আমরা দেখেছি কি বেশ অনেক সময় কি হয়েছে, ডেভিয়েশন লিভড ফর লং ইয়ার্স। এখানে দেখেন এটা এই রেঞ্জে একদম নিচে -40% পর্যন্ত গিয়েছে, এরপরে ডেভিয়েশন কন্টিনিউ ছিল, 0% কম সময়ের জন্য ছিল, ইফ ইউ থিঙ্ক অফ দ্য এন্টায়ার হরাইজন। ঠিক আছে? So এখন কথা হচ্ছে আহ, যেটা সোজাসুজি শেলের প্রাইস 1 টাকা হলে রয়্যাল ডাচের ভ্যালু 1.5 টাকা হওয়া উচিত, এই অঙ্কটা কারা বুঝলো না? নয়েজ ট্রেডাররা। নয়স্টাররা বুঝলো না। ঠিক আছে? নয়স্টাররা কখনো মনে করছে রয়্যাল ডাচ ইজ মোর ভ্যালুয়েবল, আর কখনো শেলকে মনে করছে মোর ভ্যালুয়েবল। ঠিক আছে? সো দিস ইজ এন ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য ল অফ ওয়ান প্রাইস। সো যেখানে আমরা বলছি যে দুটো ফান্ডামেন্টালি আইডেন্টিক্যাল অ্যাসেট, তারা যেখানেই লিস্টেড হোক না কেন তাদের প্রাইস কি হওয়া উচিত? আইডেন্টিক্যাল হওয়া উচিত। আইডেন্টিক্যাল বলতে আমি 1:1 এর কথা বলছি না, আইডেন্টিক্যাল বলতে আমি বলছি যে যার যত হওয়া উচিত ততটুকু, মানে 1 হওয়া উচিত শেলের আর রয়্যাল ডাচের হওয়া উচিত 1:1.5। এখন এই এক্সাম্পলটা হচ্ছে আপনার টুইন শেয়ারের এক্সাম্পল, এবং এটা নয়েজ ট্রেডার রিস্কের একটা গুড ইলাস্ট্রেশন। এবং এই যে প্রাইস অনেকদিন ধরে ফান্ডামেন্টালস এর দূরে থাকতে পারে বা ফান্ডামেন্টালস কে রেসপেক্ট না করতে পারে, এটা অনেক দিনের পরিস্থিতি, এটা কয়েকদিনের পরিস্থিতি না। এবং ইট ইজ এন হিস্ট্রি, এবং এটা অনেক দিন ধরে এটা আমরা আহ, এখন কথা হচ্ছে আরবিট্রেজার্সরা এতদিন কি অপেক্ষা করতে পারবে কিনা। সে 5 বছর আমরা এখানে দেখছি যে 80 থেকে অ্যাবাউট 85, সে এখানে এসে এটা জিরোতে আসলো, এই জায়গায় এসে এটা জিরোতে আসলো। এখন জিরোতে আসার আগে যে 80 থেকে 85, এই 5 বছর, এই 5 বছরকে আরবিট্রেজার্স অপেক্ষা করতে পারবে কিনা, এই পাঁচ No, sir. বছর আরবিট্রেজের অপেক্ষা করার মতো তার সুযোগ আছে কিনা। তো সেটাই হবে নেক্সট লিমিটস টু আরবিট্রেজ পয়েন্ট। ওকে, তো আমরা আরেকটা কেস দেখি, তারপর আমরা বলছি যে এটা কি ধরনের কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা কয়টা লিমিটেশন দেখলাম? প্রথম দেখলাম ফান্ডামেন্টাল রিস্ক, পরের রিস্কটা কি দেখলাম? নয়েজ ট্রেডার রিস্ক। নয়েজ টেরার রিস্ক। আচ্ছা, আমরা S&P 500 এ ইনক্লুশন আর এক্সক্লুশনে যেটা প্রাইস এপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন হচ্ছে, এটা কোন রিস্কের এক্সাম্পল হিসেবে দেখেছি? নয়েজ ট্রেডার রিস্ক। এটা নয়েজ ট্রেডার রিস্ক কি ছিল এটা? এখানে নয়েজ টেরার রিস্কও ছিল, ফান্ডামেন্টাল রিস্কও ছিল। কারণ হচ্ছে ফান্ডামেন্টাল রিস্ক কি ছিল না, আপনার আমরা এখানে একটা ব্যাপার কনক্লুড করেছিলাম যে এখানে কি নাই, সাবস্টিটিউট নাই, এই জন্য এটা কি করা যাচ্ছে না। মানে এটা ছিল মেইন ইস্যু, যে যেহেতু আপনার সাবস্টিটিউট নাই, এই জন্য এই মিসপ্রাইসিংটাকে কি করা যাচ্ছিল না, এক্সপ্লয়েট করা যাচ্ছিল না। আমরা নয়েজ ট্রেডারের কথা এখানে বলেছি এই জন্য যে এই প্রাইসটা যারা বাড়িয়েছে, এই বাড়ানোর কাজটা করেছে নয়েজ ট্রেডার্সরা। ঠিক আছে? বাট এখানে মেইন ইস্যুটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল রিস্ক। আর সেকেন্ড, যেটা আমরা রয়্যাল ডাচ এন্ড শেলের কথা বলেছি, এখানে কোনটা, কোন রিস্কের এক্সাম্পল হিসেবে ডিসকাস করেছি এটা? নয়েজ ট্রেডার রিস্ক। নয়েজ ট্রেডার রিস্ক। ঠিক আছে? আচ্ছা, নয়েজ ট্রেডার রিস্কের আরেকটা এক্সাম্পল আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে LTCM একটা
হেজ ফান্ড ছিল। এলটিসিএম এর ফুল আপনার এলাবোরেশন হচ্ছে লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আমরা ফান্ডামেন্টালস অফ ডেরিভেটিভস বা ডেরিভেটিভস রিলেটেড কোনো কোর্স করেছি? আমরা No, sir. যারা আছি আমরা কি কোর্স করেছি? কেউ ডেরিভেটিভস এ কোর্স করেছেন বা করছেন এরকম আছেন? No, sir. স্যার। আচ্ছা, তো ডেরিভেটিভস এ কোর্স যখন করবেন তখন আহ এখানে যাদের কথা আমরা মেনশন করব ওনাদের নাম শুনবেন, কারণ ডেরিভেটিভস একটা ওয়ান কাইন্ড অফ ডেরিভেটিভ হচ্ছে অপশন। অপশনের ভ্যালুয়েশন কিরকম হবে, কিরকম হওয়া উচিত সেটা নিয়ে একটা মডেল দিয়েছেন, যেটাকে বলা হয় ব্ল্যাক শোলস অ্যান্ড ম্যাটন মডেল। সেই ব্ল্যাক শোলস অ্যান্ড ম্যাটন মডেলে যারা ফাউন্ডার বা যারা এটা প্রপোজ করেছে, তারা এই এলটিসিএম হেজ ফান্ডটা প্রতিষ্ঠা করেছিল 1994-এ। এখানে মাইরন শোলস অ্যান্ড রবার্ট ম্যাটন, অ্যান্ড দে আর ভেরি প্রমিনেন্ট ফাইন্যান্স এক্সপার্ট, ঠিক আছে? এবং তাদের হিউজ নলেজ আছে। এই আই মিন, এবং এট দ্য সেম টাইম দে আর দ্য সফিস্টিকেটেড ইনভেস্টর্স। আজকে যারা সফিস্টিকেটেড ইনভেস্টর্স আছে, দে আর indebted to these people because they provided with some models যেটার কারণ যেটা দ্বারা আপনি বলতে পারবেন যে ভ্যালুয়েশনে কোনো মিসপ্রাইসিং আছে কিনা। সো দে আর সো প্রমিনেন্ট। এই টিমের মধ্যে এমন লোক ছিল যে যাদেরকে ইনভেস্টররা রেসপেক্ট করতে, ইনভেস্টররা বেশ প্রাধান্য দিত। সো তারা এই ফান্ডটা স্টার্ট করার কয়েক মাসের মধ্যে তারা 1.01 বিলিয়ন ফান্ড রেজ করতে পসিবল হয়েছিল। সো তারা যেটা করেছে, তারা কোথায় মিস প্রাইসিং আছে এটা খুঁজে বের করার চেষ্টা করেছে ইউজিং দেয়ার মডেলস। কি ধরনের মডেল? ম্যাথমেটিক্যাল মডেল, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি দিয়ে তারা, মডেল দিয়ে তারা মিস প্রাইসিং খোঁজার চেষ্টা করেছিল। সেই মিস প্রাইসিংটা যদি 0.01-ও হয়, সেই মিস প্রাইসিংটা যদি 0.02-ও হয়, সেটা তাদের কাছে অনেক বড় মিস প্রাইসিং ছিল। কারণ হচ্ছে এই 0.101 মিস প্রাইসিং, এটাকে তারা ক্যাপিটালাইজ করার জন্য, এটা থেকে প্রফিট করার জন্য তারা হিউজ অ্যামাউন্ট অফ $1 মিলিয়ন অফ ইনভেস্ট করেছিল। কারণ আপনি যখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বেড়ে যায়, তখন আপনি মিনিমাম মার্জিন থেকে আপনি বড় একটা প্রফিট কি করতে পারেন, গেইন করতে পারেন, বিকজ অফ হিউজ এক্সপোজার অফ ইউর ইনভেস্টমেন্ট। সো তাদের মূল ইস্যু ছিল আমরা যেন মিস প্রাইসিংটা খুঁজে বের করি। সো দে মেনশন দ্যাট থিঙ্ক অফ আস এ জাইগান্টিক ভ্যাকুয়াম মেশিন সাকিং আপ নিকেলস এন্ড ডাইমস ফ্রম অ্যাক্রস দ্য গ্লোব। সো তাদের কাছে মিস প্রাইসিং আইডেন্টিফাই করার মেশিন আছে। মেশিন বলতে তাদের ম্যাথমেটিক্যাল টেকনিক এন্ড স্ট্র্যাটেজিস এর কথা বলা হচ্ছে। এবং তারা যে স্ট্র্যাটেজিস গুলো ফলো করেছিল, যে টুইন শেয়ার্স ট্রেডিং, আমরা যেটার সাথে মাত্র পরিচিত হলাম, রয়্যাল ডাচ এবং শেল, এরকম টুইন শেয়ার। সো এখানে যদি দেখা যায় যে রয়্যাল ডাচ হচ্ছে এক্সপেন্সিভ, তখন রয়্যাল ডাচকে আপনার শর্ট করা হবে, শেলকে লং করা হবে। মার্জার অ্যান্ড ফিক্সড ইনকাম আরবিট্রেজ স্ট্র্যাটেজিস, এরকম আরবিট্রেজ তারা করেছিল। যেটা একটু আগে বলছিলাম যে যেহেতু তাদের এক্সপোজার বেশি ছিল, স্মল ডিসক্রিপেন্সিস প্রোভাইডেড দেম আ হিউজ অ্যামাউন্ট অফ রিটার্ন বিকজ অফ দেয়ার এক্সপোজার। এখন তাদের পারফরমেন্স কেমন ছিল? দেখা গেছে ইয়ার ওয়ানে তারা 20% রিটার্ন শো করেছে। ইয়ার টু অ্যান্ড ইয়ার থ্রিতে তাদের রিটার্ন হচ্ছে 40%। সো একটা হেজ ফান্ডের জন্য এই অ্যামাউন্টের রিটার্ন ইজ হিউজ সাকসেস। সো it turned out that the models they developed and the models they utilized are very much successful. So তারা যেটা করছে, আহ এই মিসপ্রাইসিং গুলো ভালোভাবে কাজ করছিল। বাট পরিস্থিতিটা শুরু হলো 1997-এ,
আমরা এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা কি শুনেছি? থাইল্যান্ডে একটা এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস স্টার্ট হয়েছিল 1997-এ। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন হলো 1997-এ, তখন যেটা হয়েছে, মার্কেটে বেশ রিসেশন হয়েছে এবং রাশিয়ান গভর্নমেন্টের বেশ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিসে এই হেজ ফান্ড ইনভেস্ট করেছিল, বাট রাশিয়ান গভর্নমেন্ট ডিফল্ট করেছে সেই আপনার ডেট সিকিউরিটিসে। এবং ওই কন্ডিশনে ইনভেস্টররা যেটা শুরু করলো, এই হেজ ফান্ডে তো ইনভেস্টর ছিল, এই হেজ ফান্ডে যারা $1.01 ইনভেস্ট করেছিল, এরা কারা? ইনভেস্টররাই তো করেছিল, তাই তো? এটা তো আর ওই প্রফেসররা করে নাই। রবার্ট ম্যাটন বা মাইরন শোলস, ওনারা তো আর এই হেজ ফান্ড নিজেদের টাকায় করে নাই, নিজেদের টাকা ছিল, বাট ইটস নট দ্যাট 1.01 বিলিয়ন পুরোটাই ওনাদের নিজেদের টাকা। এই টাকায় কাদের টাকা ছিল? ইনভেস্টরদের টাকা ছিল। সেই ইনভেস্টররা কি হয়ে গেছে? প্যানিক হয়ে গেছে। প্যানিক হয়ে দে স্টার্টেড টু উইথড্র ফান্ডস ফ্রম দ্য হেজ ফান্ড। বোঝা গেছে? এবং একই সাথে রাশিয়ান গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল সিকিউরিটিসে যারা ইনভেস্ট করেছিল, দে স্টার্টেড টু সেল দেয়ার সিকিউরিটিস অল অন এ সাডেন। সো সবকিছু মিলে যেটা হয়েছিল, পেনিক স্প্রেড করেছিল। এবং হয়তোবা আপনি পেনিক না হয়ে আর 5 বছর 3 বছর যদি আপনি ওয়েট করতেন, তাহলে হয়তো দেখতে পেতেন যে রাশিয়ান গভর্নমেন্ট তাদের সিকিউরিটিস গুলো সিকিউরিটিস গুলোতে ডিফল্ট করছে না। ইজ এ কাইন্ড অফ যে আমরা যখন ব্যাংক রান হয়, তখন হয়তো ইনিশিয়াল ব্যাংক রান হয়তো অত সিভিয়ার হতো না যদি না পেনিক সৃষ্টি না হয়। ঠিক আছে? সো প্যানিকের কারণে যেটা হয়েছিল, আপনার সবাই ফান্ড উইথড্র করা স্টার্ট করলো এবং এলটিসিএম একটা হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড উইথড্রয়াল অ্যাপ্লিকেশনস ফেস করলো। ফাইনালি যেটা হলো, এলটিসিএম কে তাদের ইনভেস্টমেন্ট ক্লোজ করে দিতে হলো এবং এলটিসিএম কে এক্সিট করতে হলো মার্কেট থেকে। এখন এই কাজটা কারা করেছে? যারা আহ, আপনার শর্ট নোটিসে বা প্যানিক হয়ে ফান্ড উইথড্র করা স্টার্ট করলো, এই কাজটা কারা করলো? কারা করলো? এক্সট্রিম কন্ডিশনে সবাই যার যার ফান্ড নিয়ে উইথড্র করে নিল, মানে পরিস্থিতি বোঝার জন্য অপেক্ষা করলো না। এই কাজটা কারা করলো? ট্রেডার। নয়েজ ট্রেডাররা। ওকে, সো সেম থিং ইজ হ্যাপেনিং অলসো হিয়ার। ঠিক আছে? সো এলটিসিএম এর যে কেসটা, সেই কেসটাকে আমরা বলছি কিসের এক্সাম্পল হিসেবে? আপনার নয়স্টেডের রিস্ক। নেক্সট ওয়ান আমরা নয়স্টেডের রিস্কের জন্য দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লোজড এন্ড ফান্ড। আমরা মিউচুয়াল ফান্ড বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়। একটা ক্লাসিফিকেশন হচ্ছে ওপেন এন্ড ফান্ড, আর একটা ফান্ড হচ্ছে ক্লোজড এন্ড ফান্ড। আমরা কি এই ডিফারেন্সটা জানি যে কেন ক্লোজড এন্ড, কেন ওপেন এন্ড? ওপেন এন্ড কি করতে পারে না, ক্লোজড এন্ড কি করতে পারে না? জি স্যার, পড়েছিলাম। হুম, এটা তফাৎটা কি? ফান তার ওপেন এন্ড ওই শেয়ার মার্কেটের মতো এটা সেকেন্ডারি মার্কেট আছে, কিন্তু ক্লোজ এন্ডের ক্ষেত্রে এটা যারা ইস্যু করে তার কাছে কেনা বেচা করতে হয়। আচ্ছা, প্রথম ডিফারেন্সটা হচ্ছে ক্লোজড এন্ড ফান্ড যে ইনিশিয়াল সাবস্ক্রিপশন, এটার চেয়ে বেশি ফান্ড আর রেজ করতে পারবে না। আর ওপেন এন্ড ফান্ডের জন্য ইনিশিয়াল সাবস্ক্রিপশনের পরেও তারা কি করতে পারবে? ইউনিট বিক্রি করতে পারবে, ফান্ড রেজ করতে পারবে। ঠিক আছে? এরপরে তফাৎগুলো আপনারা জানেন যে কারা আপনার ক্লোজড এন্ড ফান্ডে ইনভেস্টররা কিভাবে ক্যাশ
উইথড্র করতে পারবে বা কিভাবে তারা ক্যাশ এক্সিট নিতে পারবে, তাদেরকে সেকেন্ডারি মার্কেটে এসে ট্রেড করতে হবে। ওপেন এন্ড ফান্ডে যারা আছে তারা এক্সিট করতে পারবে আপনার ফান্ডের কাছে ইউনিট বিক্রি করে। এখন যেহেতু ক্লোজড এন্ড ফান্ড আর কোনো ইনভেস্টমেন্ট করতে পারছে না, ইনভেস্টমেন্ট বলতে আমি বলছি যে তারা নতুন ফান্ড নিতে পারছে না, উইথড্র করতে পারছে না। সো ক্লোজড এন্ড ফান্ড ফান্ডামেন্টালি যে প্রাইসে ট্রেড হওয়ার কথা, তাদের যে নেট অ্যাসেট ভ্যালু, টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস, এই নেট অ্যাসেট ভ্যালুতে তাদের ট্রেড হওয়ার কথা, তাদের ক্লোজড এন্ড ফান্ডের। বাট হিস্ট্রিক্যালি দেখা গেছে ক্লোজড এন্ড ফান্ড ন্যাবের চেয়ে কম প্রাইসে ট্রেড হয় এবং তাদের প্রাইস on an average is less than net asset value, and this is a clear violation of the fundamental pricing. এবং লি, শ্লেফার এন্ড থেলার বলছে যে এই ডিসকাউন্টটা, যে প্রাইস যে ন্যাভ থেকে আপনার কম, এই ডিসকাউন্টটা কমে যায় কখন, যখন স্মল স্টক যখন মার্কেটে ভালো করে তখন এই তফাৎটা কমে আসে। সো এই ব্যাপারটাকে আইডেন্টিফাই করেছে, যে দে আইডেন্টিফাইড দ্যাট যে যেখানে এইটা ভেরি ফান্ডামেন্টাল যে ন্যাবের ভ্যালুতে প্রাইস হওয়া উচিত, কেন ন্যাবের চেয়ে কম প্রাইসে ক্লোজড এন্ড ফান্ড ট্রেড হয়, তারা বলার চেষ্টা করেছেন যে প্রবাবলি দিস ইজ দ্য নেগেটিভ সেন্টিমেন্ট অফ দ্য নয়েজ ট্রেডার্স। দে বিলিভ দ্যাট যে ক্লোজড এন্ড ফান্ড যে ন্যাবে দেখাচ্ছে, তারা যখন সেল করতে যাবে এই প্রাইসে তারা বা তাদের হোল্ডিং যে স্টকস গুলো আছে সেটা যখন তারা ট্রেড করতে যাবে সেই প্রাইসে তারা ট্রেড করতে পারবে না, and investors will end up with lower price. So সেই expectations থেকে is primarily small investors dominate these funds এবং তারা বিলিভ করে যে their price is less than the NAV. So a small investor are also the presentation of the, I mean representative of the noise trader risk. আহ একটু আগে যে আমি এলটিসিএম এর কথা বলছিলাম, যারা $1.02 বিলিয়ন ফান্ড নিয়ে শুরু করেছিল বাট কন্টিনিউ করতে পারে নাই, এটার একটা রিলেটেড ইস্যুস হচ্ছে যে হ্যাজ ফান্ড বা আপনার অন্যান্য ফান্ড যেটাই হোক, তারা আদার পিপলস মানি নিয়ে বিজনেস করে। তারা আদার পিপলস মানি নিয়ে বিজনেস করে। আদার পিপলস মানি নিয়ে যখন বিজনেস করে, এখানে যে ইস্যুটা দাঁড়ায় সেটা হচ্ছে এজেন্সি প্রবলেম। কি ধরনের এজেন্সি প্রবলেম, এখন আমরা এজেন্সি প্রবলেমটা একটু ডিফারেন্ট ডাইমেনশনে দেখব। সেটা হচ্ছে এখানে একটা গ্রুপ হচ্ছে ফান্ড ওনার্স আর একটা গ্রুপ হচ্ছে ফান্ড ম্যানেজার্স। এখন এই দুটো গ্রুপকে সেপারেট রাখার পারপাস কি সেটা আমরা জানি এজেন্সি ইস্যুস থেকে, বাট এই সেপারেশন কজেস এজেন্সি প্রবলেম ইন সেপারেট ওয়ে অর ইন এ ডিফারেন্ট ওয়ে। কিভাবে? সে ফর এক্সাম্পল এলটিসিএম যে ফান্ডটা দিয়ে তাদের ফান্ডের আপনার ইনভেস্টমেন্ট শুরু করেছিল $1.02 বিলিয়ন, এটা যদি ফান্ডের যারা স্পন্সর বা ফান্ড ম্যানেজার্স তাদের নিজেদের ফান্ড হতো, মানে ফান্ড স্পন্সর আর ফান্ড ম্যানেজার সেম না, আমি হয়তো একসাথে বলে ফেলেছি, বাট আমি যেটা বলার চেষ্টা করছি, ফান্ড ম্যানেজার্সটা যদি তাদের এই $1.02 বিলিয়ন নিজেরা ওন করতো, তাদেরকে কি, তারা কি আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে পারতো কিনা? বোঝা যাচ্ছে আবার কি বলেছে? বলবেন? পারতো স্যার। তারা অপেক্ষা করতে পারতো, কারণ অপেক্ষা করতে পারে না কেন? বিকজ দে আর মেকিং বিজনেস উইথ আদার পিপলস মানি। এখন আদার পিপলস মানি নিয়ে যখন আপনি বিজনেস করছেন, আদার পিপলস এর মানি তারা যখন ফেরত চাইবে, তাদেরকে আপনার টাকাটা কি করতে হবে? ফেরত দিতে হবে।
এখন এই টাকা যখন আপনি ফেরত দিতে যাবেন তখন যদি আপনি এক্সট্রিম কন্ডিশনে থাকেন, you might end up selling your asset in a fire sale price. এই প্রাইসটাকে বলা হয় ফায়ার সেল প্রাইস। যখন আপনি এক্সট্রিমলি খারাপ পরিস্থিতিতে আছেন, আপনার ক্যাশ উইথড্রয়াল রিকোয়েস্ট রেসপেক্ট করার জন্য আপনাকে অ্যাসেট কম প্রাইসে বিক্রি করে দিতে হচ্ছে, তখন আহ, এই প্রাইসকে বলা হয় অ্যাসেট ফায়ার সেল প্রাইস। ঠিক আছে? সো এই পরিস্থিতি কখন হয়? আহ মানে খারাপ পরিস্থিতি কখন হয়, সে আপনি শর্ট পজিশনে আছেন, নয়েজ ট্রেডার্স বিকাম ভেরি বুলিশ, তখন আপনি আপনার শর্ট পজিশন কি করতে পারছেন না, ক্লোজ করতে পারছেন না। আবার এমন যদি হয় যে আপনি আন্ডার প্রাইস স্টক হোল্ড করছেন, এখান থেকে আপনি প্রফিট মেক করবেন, বাট দে আর ভেরি মাচ বিয়ারিশ, তখন আর প্রাইস কি করছে না, পজিটিভলি মুভ করছে না। সো ফান্ড ম্যানেজার্সদের উপর কেন আপনার ইনভেস্টরসদের রিলাই করতে হয়? কারণ হচ্ছে ইনভেস্টরস ল্যাক দ্য নলেজ টু আন্ডারস্ট্যান্ড দ্য আরবিট্রেজ ট্রেডিং, এই জন্য আরবিট্রেজার্সদের উপর রিলাই করতে হয়। হাউএভার আরবিট্রেজার্সদের আরবিট্রেজার্সদের যে স্ট্র্যাটেজি, তাকে যে রিস্ক গুলো ফেস করতে হয়, তাকে যে একটা টাইমের জন্য অপেক্ষা করতে হয়, এই ব্যাপারগুলো ইনভেস্টররা বুঝতে চায় না বা ইনভেস্টররা বোঝার জন্য ইচ্ছুক না। ইনভেস্টররা চায় না যে আনফেভারেবল প্রাইস মুভমেন্ট আমাকে হয়তো আর কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে, সেটা হয়তো ইনভেস্টররা নিতে চাইবে না। সো ওই ক্ষেত্রে ইনভেস্টররা কি হয়ে যায়, ইনভেস্টররা অ্যাগ্রেসিভ হয়ে যায়। আহ এই ক্ষেত্রে আপনার এই ইস্যুসটা হতো না যদি না ফান্ড ম্যানেজার্স এবং ইনভেস্টরস এরা সেপারেট না হতো। এরা যদি একই ব্যক্তি হতো তাহলে কিন্তু এই ইস্যুসটা হতো না। এছাড়া আর কি কি কনস্ট্যান্ট আছে লিমিটস টু আরবিট্রেজে, সেটা হচ্ছে আহ, আপনি যখন আরবিট্রেজ করছেন, আহ, আপনাকে আপনি মার্জিন লোনের কথা শুনেছেন? মার্জিন লোন শুনেছেন? মার্জিনের কথা শুনেছেন? জি স্যার। So, আপনি যখন স্টক মার্কেটে ইনভেস্ট করেন, আপনি মার্জিন ইনভেস্ট করতে পারেন। মার্জিন ইজ অ্যামাউন্ট অফ ইউর ইকুইটি পজিশন, আর যেটা রিমেনিং সেটা আপনি কি করছেন, লোন করছেন। এখন আরবিট্রেজার্সটা যখন লোন করে আরবিট্রেজ করে, সেটাকে আমরা বলি লিভারেজড আরবিট্রেজ। এখন লিভারেজড আরবিট্রেজের যখন করতে যায়, তখন আরবিট্রেজার্সদের এক্সপেকটেশন হচ্ছে আহ আমার ইনভেস্ট করতে যত টাকা লাগবে পুরোটা আমি লিভারেজ থেকে নিব। But the reality is that arbitrators cannot borrow 100% of the capital required for making investment. নেক্সট হচ্ছে আমি যে স্টকটা আরবিট্রেজ করব, সেখানে আমাদের যে অ্যাসেটের জন্য রিস্ক এক্সপোজার বেশি বা হুইচ ইজ যেটা ভোলাটিলিটি বেশি বা ভ্যারিয়েন্স বেশি, ওখানে মার্জিন রিকোয়ারমেন্ট বেশি। মার্জিন রিকোয়ারমেন্ট বেশি মানে কাকে বেশি টাকা দিতে হবে ইনভেস্টমেন্টে, আরবিট্রেজার্স নাকি লোন বেশি নিতে পারবে? এখানে লার্জার মার্জিন রিকোয়ারমেন্ট বলতে কি মিন করা হচ্ছে? 100% ইনভেস্টমেন্টের মধ্যে কাকে বেশি দিতে হবে? আরবিট্রেজারকে বেশি দিতে হবে নাকি বেশি পরিমাণে সে বড় করতে পারবে? বেশি পরিমাণে বড় করতে পারবে। বেশি পরিমাণে তাকে ইনভেস্ট করতে, নিজের টাকা বেশি দিতে হবে, যেটা আমরা মার্জিন রিকোয়ারমেন্ট। মার্জিন রিকোয়ারমেন্ট মিনিং হচ্ছে কি, হাউ মাচ ইউর ওন মানি ইউ শুড ইনভেস্ট। ঠিক আছে? আর 1 - মার্জিন রিকোয়ারমেন্ট ইজ ইকুয়াল টু দ্য বড়োয়িং বা মার্জিন রেশিও। নেক্সট হচ্ছে আপনি যে লোন করছেন, এই লোনটা তো ইন্টারেস্ট ফ্রি না, এই লোনটাতে আপনাকে কি দেওয়া লাগছে, ইন্টারেস্ট দেওয়া লাগছে। দেন আপনি যখন মার্কেট যখন এক্সট্রিমলি ভোলাটাইল, মার্কেট যখন খারাপ করছে,
তখন আপনি মার্জিন নেওয়ার কারণে আপনি কি ফেস করেন? মার্জিন কল ফেস করেন না? মার্জিন কল শুনেছেন? জি স্যার। যেটা ইকুইটি প্রপোর্শন, সেটা একটা সার্টেন লেভেলে রাখতে হয়। সেটা যখন ওই সার্টেন লেভেল থেকে ফল করে তখন আপনাকে কি নিতে হয়? মার্জিন কল ফেস করতে হয়, এবং মার্জিন কল ফেস করলে আপনাকে ওই অ্যামাউন্টের ইকুইটি দিয়ে আবার কি করতে হয়, সেটা ফিল করে মার্জিন লেভেলটা মেনটেন করতে হয়। সো অল দিস টুগেদার পার্ট অফ দ্য আরবিট্রেজ কনস্ট্যান্ট বা লিমিটস টু আরবিট্রেজ, ঠিক আছে? এবং দিস আর এক্সক্লুসিভলি কানেক্টেড টু যখন আরবিট্রেজটা কি করে, আপনার লিভারেজড আরবিট্রেজ করে। নেক্সট ওয়ান হচ্ছে ট্রানজেকশন কস্ট। এখন আপনি যখন আরবিট্রেজ করতে যান, আপনি শর্ট করছেন, আপনি লং করছেন, এই শর্ট আর লং আপনি যখন করতে যাবেন, আপনাকে কার থ্রুতে আপনি এই শর্ট লং এই পজিশন গুলো করবেন? ব্রোকারের থ্রুতে করবেন না? জি স্যার। এই ব্রোকারের থ্রুতে আপনি যখন করতে যাবেন, আপনাকে কি ফেস করা লাগবে? আপনাকে ট্রানজেকশন কস্ট মানে ট্রানজেকশন কমিশন বা ফেস ফি করা দিতে হবে। লাগবে, রাইট? ট্রানজেকশন কস্ট ফেস করা লাগবে। আচ্ছা, আপনি শর্ট সেল কখনো দেখলেন আপনি অ্যাট্রাকটিভ, বাট মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, এই ফান্ডগুলো in every country, in almost every country, these funds cannot engage in short selling. তার মানে আপনি দেখলেন যে এখানে আরবিট্রেজ করার সুযোগ আছে, বাট বাই রেগুলেশন ইউ আর নট অ্যালাউড টু ডু সো, কারণ আপনি হচ্ছে মিউচুয়াল ফান্ড বা আপনি হচ্ছে পেনশন ফান্ড। ওকে, লাস্ট আমরা যে আপনার এক্সাম্পল দিয়ে আজকে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে থ্রি কম আর পাম, এই দুটো কোম্পানির কেস দিয়ে। এই কেসটা আমরা কেন পড়ছি সেটা আমরা কেসটা পড়ার পরে বলবো। ইন মার্চ 2000, থ্রি কম হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডিং, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, আর পাম হচ্ছে আমরা হ্যান্ডহেল্ড, হ্যান্ডহেল্ড কম্পিউটার নাম শুনেছি, হ্যান্ডহেল্ড কম্পিউটার, কাইন্ড অফ আপনি এখন তুলনা করতে পারেন ট্যাবের সাথে, বাট হাতের পামের মধ্যে একটা কম্পিউটার ফিট করা যেত, সেটাকে পাম বলা হতো। ওকে, সো থ্রি কম এই কোম্পানিটার সাবসিডিয়ারি ছিল পাম, এই কোম্পানিটা। এবং মার্চ 2000-এ থ্রি কম বলল যে তার যে সাবসিডিয়ারি আছে পাম, এটার 5% সে আইপিওর মাধ্যমে সেল করে দিবে, আর 95% থ্রি কমের কাছে থাকবে। বাট এটা অনেকদিন রাখবে না, সে এটা কিছুদিনের মধ্যে এটা বিক্রি করে দিবে। সেটা হচ্ছে কিভাবে করবে, এই 95%, এই যেটা রিমেইনিং পামের শেয়ার আছে, এটা থ্রি কমের এক্সিস্টিং শেয়ার হোল্ডার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। এক্সিস্টিং থ্রি কমের শেয়ার হোল্ডাররা যদি একটা থ্রি কমের শেয়ার ওন করে, সে পামের 1.5 শেয়ার পাবে। তার মানে আমি যদি একটা থ্রি কম শেয়ার ওন করি, পামের কয়টা শেয়ার আমি পাবো? আমি 1.5 শেয়ার পাবো। So at that point, the stock price of 3Com reflected 100% of 3Com's asset and 95% of Palm's asset. তো যখন 5% আইপিও করে ওনারশিপ আইপিও তে বিক্রি করে দেওয়া হচ্ছিল, কত পার্সেন্ট বিক্রি করে দেওয়া হচ্ছিল? 5% বিক্রি করে দেওয়া হচ্ছিল। তখন 3Com-এর যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনের মধ্যে কিসের কিসের ভ্যালুয়েশন আছে? 100% অফ 3Com বিজনেস আর 95% অফ পামস বিজনেস। এতটুকু কি ক্লিয়ার? 5% তো আমি আইপিও তে বিক্রি করে দিচ্ছি, তাহলে থ্রি কমের কাছে যে ভ্যালুয়েশন আছে, এই ভ্যালুয়েশনটা কি কি ভ্যালুয়েশন আছে? একটা হচ্ছে থ্রি কমের 100% বিজনেস,
আরেকটা হচ্ছে ত্রিকম যে পামকে ওন করে কত পার্সেন্ট এখন আর ওন করছে? 95%. 95%। এখন এট দ্য ক্লোজ অফ দ্য ডে আফটার দ্য আইপিও, যে 5%-এর আইপিও, পাম শেয়ার স্টুড এট 95। পামের শেয়ার কততে ট্রেড হচ্ছিল? 95. 95। পামের শেয়ার ট্রেড হচ্ছিল 95। এখন ধরে নিলাম আহ আপনার থ্রিকমের নিজের কোনো বিজনেস নাই, শুধু পাম বিজনেসটা আছে। আমি ধরে নিচ্ছি থ্রিকমের নিজের কোনো বিজনেস নাই। কোন বিজনেসটা আছে? শুধু শুধু পামের। থ্রিকমের নিজের বিজনেস নাই, শুধু কোন বিজনেসটা আছে? পামের, তাই তো? এখন এটা যদি হয় তাহলে আপনার থ্রিকমের মিনিমাম ভ্যালু কত হওয়া উচিত যদি শুধু পাম তার বিজনেস হয়? 95-এর 1.5 টাইমস। 95-এর 1.5 টাইমস এই এই ভ্যালুটা কার হওয়া উচিত? থ্রিকমের। থ্রিকমের। তাহলে থ্রিকমের মিনিমাম ভ্যালু কত হওয়া উচিত? 142.5। কারণ হচ্ছে পামের একটা একটা সরি থ্রিকমের একটা শেয়ার ওন করলে তারা পামের কয়টা শেয়ার পাবে? 1.5। 1.5। তাহলে থ্রিকমের মিনিমাম ভ্যালু কত হওয়া উচিত? মিনিমাম ভ্যালু কত হওয়া উচিত বললেন? 142.5 বললেন না? 142.5. হ্যাঁ, এটা আমরা কিভাবে পাচ্ছি? 95 মাল্টিপ্লাইড বাই 1.5। বাট সারপ্রাইজিংলি দেখা গেছে, আচ্ছা এখন এটা তো আমরা বলেছিলাম কিসের বেসিসে, যে থ্রিকমের নিজের কোনো বিজনেস নাই, শুধু পাম আছে। বাট এমন যদি হয় যে থ্রিকমের নিজের বিজনেস আছে, তখন থ্রিকমের ভ্যালু কি 142.5 এর চেয়ে বেশি হওয়ার কথা না আরো? জি স্যার। 142.5 হচ্ছে মিনিমাম, আর থ্রিকমের নিজের বিজনেস তো অলরেডি আছে, তার মানে এর চেয়ে বেশি হওয়ার কথা, 142.5 এর চেয়ে বেশি হওয়ার কথা। আনফরচুনেটলি থ্রিকম ট্রেড হচ্ছিল যেটাকে বলা হচ্ছে স্টাফ ভ্যালু বা স্ট্যান্ড অ্যালোন ভ্যালু, মানে আমার কাছ থেকে সাবসিডিয়ারির ভ্যালু বাদ দিয়ে। আর থ্রিকমের ভ্যালুই হয়েছিল, বা থ্রিকম ট্রেড হচ্ছিল $81। থ্রিকম ট্রেড হচ্ছিল কত ডলারে? $81, যেখানে মিনিমাম ভ্যালু কত হওয়া উচিত? 142. 142.5। এখন 81 থেকে যদি আমি 140 আমি পামের ভ্যালু বাদ দিই, আপনার পামের ভ্যালু, পামকে যে ত্রিকম ওন করে সেই ভ্যালুয়েশনটা যদি এই 81 থেকে বাদ দিই, সেই ভ্যালুটা হচ্ছে কার জন্য রিমেইনিং? ত্রিকমের নিজের বিজনেসের জন্য রিমেইনিং। নিজের বিজনেসের ভ্যালু কখনো -60 হতে পারে? জি না স্যার। স্টপ ভ্যালু, এবং দিস ইজ অ্যান ক্লিয়ার ভায়োলেশন অফ ল অফ ওয়ান প্রাইস। ঠিক আছে? সো এই ভায়োলেশনটা কন্টিনিউ হয়েছে ফর মেনি ডেজ, এবং এটাকে আমরা বলছি এই যে এটা প্রাইসটা মাইনাসের হলো কেন? মাইনাস হয়েছে। লসের কারণে বা আপনার থ্রিকমের নিজের ভ্যালু আমরা ক্যালকুলেট করছি, থ্রিকমের ভ্যালুয়েশন যদি 81 পামেরটা হয়, থ্রিকমের ভ্যালুয়েশন যদি 81 হয়, 81। আর থ্রিকম যে পামকে ওন করে সেটার ভ্যালুয়েশন যদি 142.5। 142.5 হয়, এই 142.5 যদি 81 থেকে বাদ দিই, যে ভ্যালুয়েশনটা হবে সেটা হচ্ছে থ্রিকমের নিজের বিজনেসের ভ্যালু। এই নিজের বিজনেসের ভ্যালু পাওয়া যাচ্ছে কত?
-60। -60 বোঝা গেছে কেন হয়েছে -60? সো জি স্যার। this is very unfortunate এবং it continued for many days. আহ, এই আহ, এই কোশ্চেন করা হচ্ছে যে why did this mispricing persist for week, এবং এটা সার্চ করবেন 3Com and PAM এর কেসটা একটু সার্চ করবেন আহ, এবং দিস ইস্যুস হ্যাপেন ফর আই মিন এটা বাংলাদেশের মার্কেটে হয় নাই, এটা ইউএস মার্কেটের কেস, এবং it is a classic history, I mean classic story of the market mispricing. এবং এটা আমরা মিসপ্রাইসিং যে নয়েজ ট্রেডাররা কন্টিনিউ করতে পারে, এটার একটা গুড এক্সাম্পল হচ্ছে এই 3Com এবং পামের কেসটা। সো ইউ সিম্পলি সার্চ ফর 3Com অ্যান্ড পাম মিসপ্রাইসিং, আপনি এটা টোটাল স্টোরিটা পাবেন। দ্যাটস অল অ্যাবাউট ফর টুডেস ক্লাস। স্যার হ্যালো। বলেন।